ভ্লগিং থেকে জাস্ট ইউটিউব থেকে আমরা যে টাকাটা পাচ্ছিলাম সেটা থেকে আমরা চলতেছিলাম। তোমাদের ভাইয়ার ফটোগ্রাফি তখন বন্ধ। তখন আমরা অনেক প্রবলেমে ছিলাম। এর মধ্যে হঠাৎ করে তোমাদের ভাইয়ার আগের যে ঋণ, সেই ঋণের মধ্যে একটা হচ্ছে কল আসে এমার্জেন্সি কিছু টাকার জন্য। যেটা মনে করো খুবই সামান্য পরিমাণ টাকা, একটা অ্যান্ড্রয়েড ফোন সেল করলে হয়ে যেত। তখন তোমাদের ভাইয়ার হচ্ছে ফোন নাই। ওর ফোন আগেই সেল করছে এই ঘটনার আগে। এটা বেশ কয়েক মাস পরে হয়তো বা, আমার একদম টাইম মনে নাই। বাট আমার ফোন সেল করে এটা ভ্লগ দেখলে তুমি বুঝতে পারো, ভ্লগে আছে যে আইফোন থেকে আমরা অ্যান্ড্রয়েডে শিফট হয়েছি ভ্লগে, তখনের ওই দিনের কাহিনী। তো এরপরে তোমাদের ভাই বলে কি আখিকে যে দেখো তিশার ফোন দিয়ে তো হচ্ছে ভ্লগ করতেছি আমরা, এটাই তো আমাদের এখন ইনকামের একমাত্র রাস্তা, তো তোমার ফোনটা সেল করি। তাহলে তো এখন আমি 1010 টাকা যদি পাই বা 7,000 টাকা যদি সেল করতে পারি, ওই টাকাটা দিয়ে দেই, আমাদের ঝামেলা শেষ। আখি উঠে বলছে আমার এটা গার্মেন্টস করে আমি তারপর হচ্ছে এই ফোনটা আমি কিনছি, আমি এটা দিব না, কোনো কিছু বিনিময়ে আমি সেল করবো না, আইফোন সেল করলে করো, তোমাদের সমস্যা তোমরা বুঝো। পরে আমি হাতকে জাস্ট একটা ইশারাই দিছি যে চুপ করো, তোমার আমি একবারও বলছি ওর ফোন সেল করার কথা, আমি তো বলছি আমার ফোন সেল করবো। আমার ফোন কিন্তু ওটা আমার পরিবারের দেওয়া ছিল, তোমাদের ভাইয়ার না, ওটা আমি অনেক আগে থেকেই চালাই। শেষ কথা, আমার ফোন সেল করে দিছি। তারপরে কি করছি, আমার ফোন সেল করে আমি তোমাদের ভাই ওখান থেকে টাকা রেখে, যেহেতু এটা আইফোন, এটা তো একটা ভালো দামে আমরা সেল করতে পারছি। তারপরে একটা আমরা 23,000 না কত টাকায় একটা হচ্ছে টেকনোর ফোন কিনি আরিফ মামার মাধ্যমে, তাও পুরো টাকাটা ওকে তখন দিই না, 25,000 টাকায়। ওকে হচ্ছে 15,000 টাকা দেই মেবি। আর আইফোনটা ওর কাছেই সেল করি, আমাদের এই যে ভাইগনা আরিফের কাছে। আর হচ্ছে বাকি টাকা আমরা পরে দিব, এটা বলি। এটা আমরা প্রতি মাসে 2,000 2,000 করে দিছি, আমাকে আমাদেরকে অনেক হেল্প করছে, এই জন্য কিন্তু এখনো ওদেরকে এত ভালোবাসি। কারণ বিপদের সময় যে বলেন না একটা কথা, একটা আঙ্গুল জাগাইলে ওইটা সারা জীবন থাকে, মানে মনে থাকে বা মনে রাখা উচিত। আমরা নেমো খারাপ না ভাই, তাই মনে রাখি। তো এরপরে দেখো ওইখান থেকে আখির প্রতি অনেকটা আমার কষ্ট চলে আসছিল যে শুধুমাত্র ফোনটা আমার দেখে না, আমরা আইফোন দিয়ে ভ্লগিং করতাম, ক্যামেরা কোয়ালিটি বেটার হইতো, এটা সবাই জানো অ্যান্ড্রয়েডের থেকে আইফোনের কোয়ালিটি ভালো। তারপরও কিছু বলি না, এটা ওর পার্সোনাল ব্যাপার, সমস্যা নেই, ও সেল করে নাই, সেটা ওর ব্যাপার। তো ও কিন্তু আমাদের পাশে কখনোই ছিল না, তখন ওর ফোনটা সেল করলে কিন্তু আমরা আইফোন দিয়ে ভ্লগিংই করতে পারতাম। আমার ফোন আমি চালাইতাম কম, আমি ওটা তো ভ্লগিং এর কাজেই হচ্ছে সবসময় ইউজ হইতো, সবসময় আমার এডিটিং করা বলো সবকিছু তো আমিই করছি। 3 বছরে কোনোদিন বলতে পারবে না আখি নিজে কোনো কিছু করছে, সেটা যারা আমাদের প্রতিনিয়ত ব্লগ দেখো তারা সবাই এখনো বলো। তো এরপরে আমরা ওই ফোন দিয়ে চলছি। তারপরে হচ্ছে প্রেগনেন্ট হই। প্রেগনেন্ট হওয়ার পরে মানে তোমাদের ভাইয়া হচ্ছে আখি আসার আগে থেকেই আমাদের বিয়ের পর থেকে বেবি নিতে চাচ্ছিল, বাট আমি বেবি নিতে চাচ্ছিলাম না। কারণ হচ্ছে আমার সন্তান আমার থেকে দূরে, যার জন্য আমি দ্বিতীয়বার মা হওয়ার সাহস কখনো করি নাই, আমার ইচ্ছাই ছিল না আমি কখনো বেবি নিব। কিন্তু তোমাদের ভাইয়া প্রতিনিয়ত এটা নিয়ে ঝগড়া করতো, এটা আখিও দেখছো, ওর সামনেও বহুত ঝগড়া হয়েছে আমাদের এই বাচ্চা নেওয়া নিয়ে। আমি একবার বাসা থেকে রাগ করে চলেও গেছিলাম যে এই বেবি নেওয়ার জন্য আমাকে এত ফোর্স করতো তোমাদের ভাইয়ার। তখন আমি এই কথাটা শুনতেই পারতাম না যে না আমি বেবি নিব না। কারণ এটা আমার একটা ভয়ও কাজ করতো, আবার হচ্ছে ওই যে কষ্টটা আমি করছি আমার ফার্স্ট বেবিকে নিয়ে, ওটা আমার প্রিভিয়াস লাইফের যে ভিডিওটা আমি বলছি ওখানে বলছি, ওকে নিয়ে আমি সব ভিডিওতে কথা বলতে পারি না, আমার আমি কন্ট্রোল ইমোশনাল হয়ে যাই, ঠিক আছে। যাই হোক, তো এরপরে আহ, তোমাদের ভাইয়া অনেক কষ্ট আমাকে রাজি করলো। আমি বললাম ঠিক আছে, ইউটিউব থেকে যদি তুমি ঠিক মতো আর্নিং দেখাইতে পারো যে হ্যাঁ আমাদের আর্নিং হচ্ছে, তাহলে হচ্ছে আমি বেবি নিব, যে আমার বেবির কোনো কষ্ট হবে না। কারণ এখন আমরা টানাপোড়েন করে চলতেছি, এই আমার ফোন সেল করে দিলাম, এই কষ্ট করতেছি, আজকে বাজার থাকবে না তাহলে কালকে এটা সেটা, আমরা তিনজন মিলে সেটা করতেছি। আমার আম্মুর কাছ থেকে আনতেছি, তখনও কিন্তু কেউ না থাকলেও আমার পরিবার পাশে ছিল। আমার আম্মু টাকা পয়সা দিত, আমার আম্মু আম্মুর বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইতো। তখন আম্মু আঁখি মেনে নিছে, শুরুর দিকে রাগ হয়ে থাকলো যে তোরা যদি মিলে থাকো তাহলে আমাদের কোনো সমস্যা নাই। আর আমার ভাই তো তখন আমাদের ভিডিও করে দিছে একদম ফ্রিতে, ওকে কোনো বেতনও আমরা দেই নাই, কিছুও না, আমার পাশে সবসময় ছিল। তখন কিন্তু আমাদের কোনো টাকা পয়সা ছিল না। আর মাসে মনে হয় কত কি বলবো 20-30 হাজার টাকা মনে হয় আমরা ইউটিউব থেকে তখন ইনকাম করতাম, বাসা ভাড়াই চলে যেত 11,000। ওই বাসার বাড়িওয়ালাও যে এত ভালো ছিল, আমরা দেখা যেত যে 1 তারিখের ভাড়া আমরা 25 তারিখ দিতাম, সেই পর্যন্তই আঙ্কেল হচ্ছে অপেক্ষা করতো। খুবই ভালো ছিল সে। তো এটা সারা জীবন মনে থাকবে, ওই বাসায় আমাদের অনেক হেল্প করছে। তো আবার ওই বাসায় ছাদে আমরা যে পরিমাণ ভিডিও বানাইতাম কেউ কিছু বলতো না। প্রত্যেকটা মানুষ আমাদের কিন্তু দেখতো, তারা এক সাইডে থাকতো আমরা এক সাইডে, আমাদের সব গাছ দিয়ে ভরা ছিল, আমাদের কখনো কিছু বলতো না। আমি জানি না এখনকার কোনো বাড়িওয়ালা এটা অ্যালাউ করবে কিনা, বাট ওই বাসায় আমাদের এরকম কোনো বাধা ছিল না, সবাই অনেক ভালো ছিল। আর আমাদের খুব সাপোর্ট করছে। তো আমার পরিবার কিন্তু তখন থেকেই সাপোর্টে। তখন কিন্তু আমার পরিবার উল্টা আমাদেরকে দিছে, এই বাজার নাই, আম্মুর বাসা থেকে চাল আনছি, আম্মুর বাসা থেকে আলু আনছি, পেঁয়াজ আনছি, এগুলো তো আর ভ্লগ করে বলার মতো না, তাই না? যে আমার হাজবেন্ডই ছোট হবে তাই এগুলো আমি কখনো বলতে চাইনি। বাট আমি দেখতেছি কি, আমি চুপ আছি দেখে কিছু মানুষ এটা নিয়ে মানে বানায় বানায় এমন পর্যায়ে নিয়ে গেছে যে সেই আমাদের জন্য করে গেছে, আমরা কিছু করিনি। যাই হোক, এটা আল্লাহ দেখবে। আর আমি আজকে সব সত্য কথা বলতেছি, আমার যদি কোনো কথা মিথ্যা থাকে সে যাতে সেটা ক্লিয়ার করে দেয় যে হ্যাঁ তুই সেই কথাটা মিথ্যা বলছে, যাতে আমার
আমার সামনে এসে আমার চোখে আঙ্গুল দিয়ে বলতে পারে যে আমি এটা মিথ্যা বলছি। আজকে আমি যা, যা বলতেছি। এই পর্যন্ত আমি কোনদিন কোনো মিথ্যা কথা বলিও নাই। তো এরপরে হচ্ছে আমার পরিবার কিন্তু তখনও পাশে। তো প্রেগন্যান্ট হইলাম। আমার আম্মু তখন হচ্ছে যা পারতো আমাদের যতটুকু পারতো হেল্প করতো। ডক্টর দেখাইতে গেলে আম্মুর কাছ থেকে টাকা নিয়ে যাইতাম। আমার পরিবার কিন্তু তখন কিচ্ছু দেয় না। কারণ আমরা নিজেরাই চলতে পারি না। কিন্তু আমার পরিবার কিন্তু তখনও পাশে ছিল। তখন কিন্তু তোমাদের ভাইয়ার পরিবার ছিল না। আর তোমাদের আখি আপুর পরিবারের তো পাত্তাই ছিল না। আর তোমাদের ভাইয়ার পরিবারও ছিল না। তখন শুধুমাত্র আমার পরিবার আমার পাশে ছিল। শুধুমাত্র আমার পরিবার আমাদের সবার পাশে ছিল। আমাকে কিছু দিলে আম্মু তখনও আখিকেও দিছে। আমি প্রেগন্যান্ট হইছি। এরপর আমাদের কোনো প্ল্যান ছিল না যে আখিও তখন প্রেগন্যান্ট হবে। আমার আম্মুও বলছে যে, "দেখ তোরা ২ জন যেহেতু বাসায়" তখন তো আর আমাদের এত কাজের লোক ছিল না। ২ জন যেহেতু বাসায়, তোরা হচ্ছে আ আগে তিশার বাবু হওয়ার অন্তত ২-৩ বছর গ্যাপ নেয়ার পরে যাতে আখি বাবু নেয়। কারণ হচ্ছে ২ টা একসাথে তোরা পালতে পারবি না। বাস্তবটা অনেক কঠিন। ২০০-৩ টা একসাথে থাকতেছো কিন্তু ২ টা বাচ্চা একসাথে বড় করা এত সহজ না। খরচেরও ব্যাপার আছে। কিন্তু কেন জানি না সাডেন হচ্ছে আখি প্ল্যান করে ও বেবি নিবে। তো ও যখন এই কথাটা বলে তখন আমিও বলি, "আচ্ছা ঠিক আছে নে, বেবি নে কোনো সমস্যা নাই।" কারণ আমি তখন মনে করি যে হতে পারে। ও যে এখন সবাইকে বলতেছে আমি ওকে বেবি নিতে বলছি, আমি কখন বলছি? ও আগে বলছে তারপর আমি বলছি। ও এটাও বলছে যে ওর ফার্স্ট বেবিটা যেহেতু ও অ্যাবর্শন করে ফেলছে, ও দুনিয়ায় আনতে পারে নাই, বাধ্য হইছে। কারণ ওর হাসব্যান্ড অস্বীকার করছে। এটা তো ও বলছেই। ওর প্রিভিয়াস লাইফের ভিডিওতে ও নিজেই বলছে। ওর হাসব্যান্ড বেবিটা অস্বীকার করছে যে এটা তার বেবি না। ঠিক আছে? তো এজন্য ও বাচ্চাটা অ্যাবর্শন করতে বাধ্য হইছে, অ্যাবর্শন করে ফেলছে। ওকে ফাইন। পরে আমি ভাবলাম আসলে একটা মেয়ের জীবনে এটা তো অনেক কষ্ট। একটা বাচ্চা অ্যাবর্শন করে ফেলছে বাধ্য হয়ে। এখন ও মা হতে চাচ্ছে। তো ও তো আহাদের ওয়াইফ। আমি তখন বলছি, "আচ্ছা ঠিক আছে তোরাও বাচ্চা নে। যেহেতু আমিও প্রেগন্যান্ট তুইও নে। যা হবে দেখা যাবে।" একসাথে এমন হয় না যে ২ ভাইয়ের বউ একসাথে বাচ্চা নেয়। ২ জা একসাথে প্রেগন্যান্ট হয় তো বাচ্চা পালে না? সমস্যা নাই। আমি তোরে দেখব, তুই আমারে দেখবি। কারণ ২-৩ মাসের গ্যাপ তখন অলরেডি আছে। এরপরে ও বলে আচ্ছা ঠিক আছে। সেটাকেও বানাইছে কনটেন্ট এর জন্য। ভাই কনটেন্ট এর জন্য নাকি আমাকে দেখে হিংসায় সেটা ওই ভালো বলতে পারবে। যাই হোক সেই টপিকে আমি না যাই। ও আমাকে যেটা বলছে তারপর আমি ওকে বলছি যে হ্যাঁ, বাচ্চা নে। তো এরপরেও আমাকে বলতেছে কি ও প্রেগন্যান্ট হওয়ার পর অনেক কমেন্ট আসতেছিল যে, "দেখছো ছোট বউটা অনেক হিংসুটে। তো তুমি প্রেগন্যান্ট হইছো দেখে হিংসায় সে প্রেগন্যান্ট হইছে।" তখন আমাকে বলতেছে কি, "তিশা তুই এটা বলবি ভিডিওতে যে তুই আমারে বলছো বাচ্চা নিতে। তাহলে আর আমাকে কেউ খারাপ বলবে না।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে।" পরে আমি ভিডিওতে এটাই বলছি, "তোমরা কি এই কমেন্ট করো না? আমি ওরে বাচ্চা নিতে বলছি।" আমি এটা ওকে যাতে কেউ বাজে কমেন্ট না করে সেজন্য বলছি। এটার উপরে আল্লাহ আছে আর আমি একজন প্রেগন্যান্ট বর্তমানেও। সো মিথ্যা বলার আমার সামনে অনেক কঠিন মুহূর্ত আমার আসতেছে। এখন মিথ্যা বলার আমার কোনো ইচ্ছা নাই। যা সত্য আমি তাই বলতেছি। এরপরে হচ্ছে ২ জন মিলে প্রেগন্যান্ট হই। প্রেগন্যান্ট হওয়ার পরে আমাদের প্রচুর জ্বর হয়। বিশ্বাস করো আমাদের কখনো ওরকম খারাপ সম্পর্ক ও যেভাবে প্রেজেন্ট করছে যে ও এক কোণায় শুয়ে থাকতো, এটা সেটা বাসার মধ্যে না প্রায়োরিটি ওরই বেশি ছিল। ও যেদিন আমারে বলছে ওর আগের শাশুড়ি ওরে রান্নাঘরে কোনো অধিকার দেয় নাই, সেদিন আমি আমার রান্নাঘরের অধিকার ছেড়ে দিছি। ভাই কোন মেয়ের রান্নাঘরের প্রতি ভালোবাসা নাই? কোন মেয়ে রান্না করতে পছন্দ করে না? আমার সবথেকে বেশি পছন্দ রান্না-বান্না করে আমার হাসব্যান্ডকে খাওয়ানো, পরিবারের মানুষকে খাওয়ানো, রান্নাঘর পরিপাটি রাখা। যেদিন ও আমাকে এই কষ্টের কথা বলছে সেদিন আমি বলছি, "ঠিক আছে আজকে থেকে তোর মতো রান্নাঘরে সবকিছু চলবে। তোর যদি কোনো হেল্প লাগে আমারে বলবি আমি করে দিব।" সেদিন আমি ওকে রান্নাঘরের দায়িত্ব ছেড়ে দিছি। সবকিছু ওর মতো করে গোছায় রাখতো। যেখানে মসলা রাখার, যেখানে যা রাখার সবকিছু ওর মতো রাখতো। আমি ছেড়ে দিছি যে থাক একটা মেয়েটার মনে কষ্ট, আমি স্যাক্রিফাইস করি। কিন্তু এত স্যাক্রিফাইস করেও না সেই দিন শেষে দোষটা আমারই বেশি হলো।